আমরা 2টাও কমপ্লিট করে ফেললাম, এবার 3তে আসি। কানন হু ওড 3500 was declared insolvent, অর্থাৎ কানন হু ওড যে দেবে, অর্থাৎ আমরা পাবো, বিজনেসের পয়েন্ট অফ ভিউতে ভাবতে হয় সবসময়। কানন হু ওড 3500 was declared insolvent. ইনসলভেন্ট কথাটার মানে হচ্ছে গিয়ে পুরো ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়া, অর্থাৎ তার আর ক্ষমতা নেই কোনো পেমেন্ট করার, ঠিক আছে। অ্যান্ড 60% অ্যামাউন্ট কুড বি রিকভার্ড ফ্রম হিম, এটা তো আমরা ডিসকাস করেই ফেলেছিলাম 7 নম্বর না 8 নম্বর সামসে, ঠিক আছে। তো এটা আমরা জেনারেলি করে দিই খুব ইজি ওয়েতে। তাহলে এক্স্যাক্টলি যা পাবো, তার মানে হচ্ছে এখানে একটা ক্যাশ আসবে, ঠিক আছে, আর এখানে যেটা পাবো না সেটা ব্যাড ডেট, একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ব্যাড ডেট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে যার নাম অর্থাৎ কানান অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ এটা কর, রিয়াল কামস ইন ডেবিট, ঠিক আছে। অ্যামাউন্টটা করে দে, কত টাকা পেতি হচ্ছে 3500, 3500 এর মধ্যে কতটুকু টাকা পাচ্ছিস, 60% অ্যামাউন্ট কুড বি রিকভার, দ্যাট ইজ 60%, 2100 ব্যাড ডেট নমিনাল লস ডেবিট, তাহলে বাদ বাকিটা কি লস, তো কত আসবে 1400। আর কানন ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, এ কি করছে গিভার ক্রেডিট, আর এ কি করছে, কারণ তাকে তো আমার পুরোটাই কাটতে হবে, তার জন্য এখানে পুরোটাই আসবে কত 3500। 3500 দিচ্ছে না, কিন্তু ওর অ্যাকাউন্টটা ডেবিট ছিল যখন বিক্রি করেছিলাম, এবার আমি কাটবো, তার জন্য ওটাকে ক্রেডিট করতে হবে ফুল অ্যামাউন্ট দিয়ে, বুঝতে পেরেছিস, সেই আগের দিনেরই কিন্তু কনসেপ্ট। তাহলে এখানে জার্নাল কি আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু কানন 2100 1400, আর এখানে হচ্ছে 3500। এখানে 3500 কেন করলাম বুঝতে পেরেছিস তো, যখন সেল করেছিলাম তখন তো 3500, এবার এ তো এত টাকা দিচ্ছে বাদ বাকি তার দেবে না, কিন্তু পুরো অ্যাকাউন্টটাকে তো কাটতে হবে, তার জন্য পুরো অ্যামাউন্টটা আমি কি করলাম ক্রেডিট করে দিলাম। গুডস কস্টিং 6000 ওয়াজ ড্যামেজড বাই ফায়ার অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড এ ক্লেম অফ 5000, এটাও আমরা করেছিলাম, করে দিই এটা। তার মানে যেই গুডসের ভ্যালু ছিল 6000 টাকা কস্ট, সেটা নষ্ট হয়ে গেছে, আর সেই সমস্ত গুডসের ওপর ইন্স্যুরেন্স নেওয়া ছিল, এবং ইন্স্যুরেন্স কোম্পানি বলেছে যে আমি 5000 ক্লেম দেবো তোমাকে, ঠিক আছে। অ্যাডমিটেড এ ক্লেম মানে আমি তোমাকে 5000 টাকা দেবো, বুঝতে পেরেছিস। তাহলে এটা জার্নালটা কী হবে দেখ, তাহলে একটা আসবে অ্যাবনর্মাল লস, কারণ আমরা জানি অ্যাবনর্মাল লস কাকে বলে, তাই তো, তুই পরে জানতে পারবি। তারপর এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, তারপর একটা আসবে পারচেজ, কেন পারচেজ অ্যাকাউন্টটা আসবে, যখন নাকি বিজনেস থেকে গুডস বেরিয়ে যাবে আদার দেন থ্রু সেল, তখন আমরা পারচেজ অ্যাকাউন্টটাকে ক্রেডিট করি। আর আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে। এইবার অ্যাবনর্মাল লস নমিনাল অ্যাকাউন্ট, লস ভেরি গুড ডেবিট, আর অ্যামাউন্ট কত আসবে 1000, ঠিক আছে। পারচেজ এই একদম এটা কোনো নিয়মে না, এখানে পুরো এসে পড়বে ক্রেডিট করতে হবে কত অ্যামাউন্ট দিয়ে 6000 দিয়ে, ঠিক আছে। আর ইন্স্যুরেন্স কোম্পানি গ্র্যান্ট করেছে, তার মানে আমরা যে অ্যাপ্লাই করেছি যে আমার এতটা মাল নষ্ট হয়ে গেছে তার টাকাটা আপনি দেবেন, সেই গ্র্যান্টটা রিসিভ করেছে, ভালো মতন বোঝ। আজকে তো এখনো টাকা দেয়নি, তো টাকা তো এখনো দেয়নি, যখন দেবে বলেছে তার মানে গ্র্যান্টটা রিসিভ করেছে, আমরা যেটা বলেছি অ্যাপ্লিকেশন যেটা দিয়েছে সেটাকে রিসিভ করেছে, আর সেটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে যে দেবে, এখনো দেয়নি, তার মানে ওই অ্যাপ্লিকেশনটা রিসিভ করেছে, তার মানে ইন্স্যুরেন্স কোম্পানি যেটা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, যে রিসিভার, কারণ ওই গ্র্যান্টটা রিসিভ করেছে তাই ডেবিট কত 5000, ঠিক আছে। তাহলে এবার জার্নালটা করে দিই, ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট abnormal loss account debit to purchase,
এখানে ইন্স্যুরেন্স কোম্পানি 5000, এটা 1000 আর এটা হচ্ছে 7000। কোনো অসুবিধা আছে? নেক্সট, এরপর 5 গুডস ওর্থ ₹2500 অ্যান্ড ক্যাশ অ্যামাউন্টিং টু 1500 ওয়ার গিভেন ফর চ্যারিটি। এবার বলেছে গুডস 2500 টাকা দেওয়া হয়েছে আর ক্যাশ 1500 টাকা দেওয়া হয়েছে 1500, কিসের জন্য? চ্যারিটি পারপাসে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তার মানে যেই বিজনেসের করছে সে কী করেছে, 2500 গুডস ডিস্ট্রিবিউট করেছে চ্যারিটি করার জন্য, আর 1500 এটা ডোনেট করেছে চ্যারিটি করার জন্য। তো এটার কি হবে? তাহলে এখানে কি আসবে? একটা চ্যারিটি অ্যাকাউন্ট, যেটা হচ্ছে নমিনাল এক্সপেন্স, সেখান থেকে ডেবিট। আর এখানে আসছে ক্যাশ অ্যাকাউন্ট, যেটা রিয়াল, যেটা গোজ আউট, যেটা ক্রেডিট। এখানে অ্যামাউন্টটা লিখে দিই চ্যারিটিতে। তো টোটাল কত যাচ্ছে? 2500 প্লাস 1500। ঠিক আছে, আর এখানে যাচ্ছে টাকা যাচ্ছে 2500। আর এখানে আরেকটা কী বেশ যেন, পারচেস গুডস। গুডস যখন বেরোয় সেল ছাড়া তখনই আমরা কী করি? পারচেস অ্যাকাউন্টটাকে ক্রেডিট করি, নিয়ম ছাড়া ক্রেডিট 1500। আমি ভুল লিখলাম মনে হয়, হ্যাঁ ইন্টারচেঞ্জ হবে অ্যামাউন্টটা। ঠিক আছে, পারচেস হবে 2500, ক্যাশ হবে 1500। তাহলে জার্নাল কি হচ্ছে? চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টু পারচেস। এখানে কত আসবে? 3 4 4000। ক্যাশে কত আসবে? 1500 আর 2500। বুঝতে পেরেছিস? নেক্সট, লাস্ট, সোল্ড গুডস কস্টিং 24,000 টু কবির অ্যাট এ প্রফিট অফ 25,000, সরি 25%। 24,000 মাল বিক্রি করেছে কবিরকে, যেটা কস্ট হচ্ছে 24,000। এবার প্রফিটও তো রাখতে হবে, প্রফিট হচ্ছে 25%। ঠিক আছে, তাহলে সেল প্রাইস আমি কীভাবে বার করবো? 24,000 উপর 25% চার্জ করলে প্রফিটটা বেরিয়ে আসবে, সেটাকে 24,000 সাথে অ্যাড করে দেবো, তাহলে সেল প্রাইসটা পেয়ে যাবো। এরপর বলেছে লেস 10% ট্রেড ডিসকাউন্ট অ্যান্ড চার্জ 5% সেলস ট্যাক্স পেইড 300 টু বি চার্জ টু কাস্টমার। এবার কি বলেছে? যেটা সেল প্রাইস তার উপর 10% আবার ট্রেড ডিসকাউন্ট দেওয়া হবে এবং তার উপর আবার 5% সেলস ট্যাক্স চার্জ করা হবে। ঠিক আছে, দেখি এটাকে আগে জিনিসটা বুঝে নিই। ঠিক আছে, ব্যাপারটা কি হলো? আজকে ধর এইখানে অরিন্দম তমজিৎকে বিক্রি করছে। এখানে তমজিৎ বলতে কে? তমজিৎ বলতে কবির বিক্রি করছে। এই যে অরিন্দম যেটা বিক্রি করছে সেটার কস্ট হচ্ছে 24,000। তো 24,000 অর্থাৎ ও যেটাতে কিনেছে 24,000 দিয়ে কিনেছে, তো বিক্রিটা কি 24,000-এই করবে? নো, নেভার। কারণ ও যে বিজনেসটা করছে সেটাও প্রফিট করার জন্য। এই কারণে কি করবে? অ্যাড করবে। কি অ্যাড করবে? প্রফিট অ্যাড করবে। এই প্রফিটটা কত? 25%। তাহলে 25% কার? কস্টে। তাহলে 24,000 ইন্টু 25% কত আসে? 6,000 মনে হয়। 24 ইন্টু 27%, দ্যাট ইজ 6,000। তাহলে 6,000, ঠিক আছে, তার মানে 30,000 হচ্ছে গিয়ে সেল প্রাইস। ঠিক আছে, এরপর বলছে যে 30,000ই তমজিতের থেকে নেবে না, তার মানে এটা হয়ে গেল সেই ট্যাগ প্রাইস। ভেরি গুড। তাহলে এর মধ্যে থেকে মাইনাস হয়ে যাবে টিডি, কত? 10%। তাহলে 30,000-এর 10% কত হয়? 3,000। তাহলে আসবে কত? 27,000। এই 27,000 হচ্ছে গিয়ে সেল প্রাইস। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করে দেখবি, যখন আমরা কোনো একটা অনলাইনে পারচেস করে দেখবি তার যে রেটটা থাকে না তার সাথে আবার অ্যাড ট্যাক্স, এটা অ্যাড করা থাকে। খেয়াল করেছিস কখনো? ইনভয়েস যেটা আসে তার মধ্যে দেখবি যদি একটা জিনিসের দাম 1,000 টাকা হয় তার মধ্যে দেখবি 18% একটা ট্যাক্স চার্জ করা থাকে, মানে 180 টাকার মধ্যে চার্জ করা আছে। তখন তোকে টোটাল পেমেন্ট কত করতে হবে? 1180। ঠিক আছে, তো তার মানে
আজকে অরিন্দম যেটা তমজিৎকে বিক্রি করছে তার জন্য যে 27,000 আসছে, এই 27,000-এর ওপরে কী চার্জ করবে? ট্যাক্স চার্জ করবে। তার মানে অ্যাড ট্যাক্স। আর এই ট্যাক্সটা কার বিহাফে অরিন্দম নিচ্ছে? গভর্নমেন্টের বিহাফে অরিন্দম তমজিতের কাছ থেকে কালেক্ট করবে, ঠিক আছে, বা কালেক্ট করছে। কালেক্ট করার পর কাকে ডিপোজিট করে দিতে হবে? গভর্নমেন্টকে ডিপোজিট করে দিতে হবে। তাহলে এখন আমি চার্জ করা শিখি কীভাবে চার্জ করতে হয়। তাহলে ট্যাক্সের রেট এখানে কত বলেছে? 5%। তাহলে 5% কার ওপর চার্জ হবে? যেটা সেল ভ্যালু, দ্যাট ইজ 27,000। তাহলে 27,000-এর ওপর 5% চার্জ হবে, যেটা আসছে 1350। ঠিক আছে, তাহলে টোটাল অ্যামাউন্ট কত নেবে ও? 27,000-এর সাথে যোগ করে দেয়, তাহলে টোটাল বিল অ্যামাউন্ট হচ্ছে 28,350। এইটা টোটাল তমজিতের কাছ থেকে সেল বাবদ নেবে। কিন্তু এই 28,350-র মধ্যে 1350 কার? গভর্নমেন্টের, যেটা নাকি তমজিৎকে এই টাকাটা কালেক্ট করার পর এই টাকাটা গভর্নমেন্টের কাছে ডিপোজিট করে দিতে হবে। তার মানে এখন যেটা তমজিতের কাছে যাচ্ছে 1350, সেটা গভর্নমেন্টের টাকা যাচ্ছে কার কাছে? অরিন্দমের কাছে। তার মানে অরিন্দমের কাছে এটা হচ্ছে একটা লাইবিলিটি। যেমন ধর, আজকে যদি তোর কাছ থেকে আমার কোনো টাকা নেওয়ার থাকে, অর্থাৎ জিতের যদি রিজুর কাছ থেকে কোনো টাকা আমার নেওয়ার থাকে, এবং সেটা আমি বললাম যে একটা কাজ করবি অরিন্দম, তোর বাড়িতে তো আসে, রিজুর কাছ থেকে তুই টাকাটা নিয়ে নিবি। তো যেই টাকাটা তোর কাছ থেকে অরিন্দম নিয়ে নেবে, সেই টাকাটা কি ওর হয়ে যাবে? না, ওই টাকাটা ওর কাছে যতদিন থাকবে সেটা ওর কাছে একটা লাইবিলিটি, যে এটা দাদার টাকা আমি নিচ্ছি, যেটা দাদাকে আমায় ফেরত দিয়ে দিতে হবে। কথাটা বুঝতে পেরেছিস? তাই গভর্নমেন্টের বিহাফে যে ট্যাক্সটা কালেক্ট করলো অরিন্দম যে কালেক্ট করলো, সেটা অরিন্দমের হাতে কি? এটা লাইবিলিটি। বুঝতে পেরেছিস? আর অরিন্দমের টাকা কোনটা? অরিন্দমের টাকা এটা। বুঝতে পেরেছিস? তাহলে এইটার যদি আমি জার্নাল, আচ্ছা এখানে ফার্স্টে আমরা এটা দেখি যে কোন কোন অ্যাকাউন্টগুলো আসবে। তাহলে এইখানে একটা এই অ্যাকাউন্টটা আসবে গভর্নমেন্ট, একটা সেল, ঠিক আছে, বুঝতে পারলি? ঠিক আছে, বুঝতে পেরেছি। আর কবিরের আসবে কি? যদি তুই এখানে ধরে নিস সেটা ক্রেডিট ট্রানজ্যাকশনস, তাহলে আসবে। আর যদি আমি ক্যাশ ট্রানজ্যাকশনস ধরে নিই, তাহলে ক্যাশ আসবে, যেটা তোর ইচ্ছা। যেহেতু এখানে ক্যাশ বলে কিছু নেই, তাহলে তোর কথাটাই আমি রাখি, সেটা হচ্ছে কবির, ক্রেডিট ট্রানজ্যাকশনস। ঠিক আছে, তাহলে এটা করে নিই। তাহলে প্রথমে কবির অ্যাকাউন্ট, তারপর হচ্ছে গিয়ে তোর সেল অ্যাকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট তো আসবে না, এটা ক্যাশ ডিসকাউন্ট হলে আসতো। আর একটা আসবে কি? ট্যাক্স। ঠিক আছে, বুঝতে পারলি? এইবার সেলটা ফার্স্টে কর, যেটা সুবিধা হয়। তাহলে সেল হচ্ছে গিয়ে নমিনাল ইনকাম, তাই ক্রেডিট অ্যামাউন্টটা বসিয়ে দেয় 27,000। ঠিক আছে, কবিরকে কি করা হচ্ছে? সেল করা হচ্ছে। তার মানে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার, তাই ডেবিট। কত নিবি? ওকে কত দিতে হবে? 28,350। তাহলে এর মধ্যে এটা তো পুরোটাই কবিরকে দিতে হবে বা তমজিৎকে দিতে হবে। তার মধ্যে এইটা তোর টাকা, এই জন্য 27,000 আমি বসিয়ে দিলাম সেল দিয়ে। আর ট্যাক্স যেটা গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে, তার জন্য এটা কী হবে? রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, গভর্নমেন্টের টাকাটা তোর কাছে, ভালো মতন বুঝবি, গভর্নমেন্টের টাকাটা তোর কাছে। তার মানে গভর্নমেন্ট অ্যালাউ করেছে তোকে যে ওনার টাকাটা তোর কাছে রাখার জন্য। তার মানে অ্যালাউ করছে, তার মানে উনি কি গিভার, পারমিশনস দিয়েছে, তার ফলে গিভার। বুঝতে পারলি? গিভার। তাহলে ক্রেডিট অ্যামাউন্ট কত? 1350। বুঝতে পারলি? তাহলে এবার আমরা জার্নালটা পাস করে দেবো। কবির অ্যাকাউন্ট ডেবিট, টু সেল হচ্ছে 2 সেল আর 2 ট্যাক্স। এটা আসছে 28,350, এটা আসছে 27,000, এটা আসছে 1350। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এইবার এটার সাথে একটা লিঙ্ক করে দিই। লিঙ্কটা হচ্ছে এইটাই, ট্যাক্স অ্যামাউন্ট পেড টু গভর্নমেন্ট। যেটা তুই কালেক্ট করলি সেটা তুই কি করছিস? গভর্নমেন্টকে পেমেন্ট করছিস। তাহলে এটার ক্ষেত্রে কি আসবে?
একটা আসবে ক্যাশ, একটা আসবে ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা আসবে ট্যাক্স। ঠিক আছে, তাহলে ক্যাশে কি আসছে? রিয়াল পেমেন্ট করছিস, গোজ আউট। ক্রেডিট অ্যামাউন্ট কত? এই যে এই অ্যামাউন্টই তো পেমেন্ট করছিস গভর্নমেন্টকে, 1350। আর এখানে ট্যাক্স, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এইবার কি করছিস তুই? যখন পেমেন্ট করছিস তখন সেই রিসিভার, তো অটোমেটিক্যালি ডেবিট 1350। তাহলে জার্নালটা কি এসে বললো? ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 1350 1350। বল কোনো অসুবিধা আছে? একদম, এইটা তোকে দেয়নি, কিন্তু আমি জাস্ট জিনিসটা বুঝিয়ে দিলাম। কারণ আজকে যে ট্যাক্সটা তুই গভর্নমেন্টের বিহাফে কালেক্ট করবি, ওটা তো গভর্নমেন্টকে পেমেন্ট করতেই হবে, তো সেটা এরপরে আসবেই আসবে। ঠিক আছে, এখানে দেয়নি বলে এটা আর করলাম না, কিন্তু আমরা জানার জন্য, ফুল কনসেপ্টটা পাওয়ার জন্য আমরা এখানে করে নিলাম এটাকে। বুঝতে পেরেছিস?